আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। 11 জেলায় 2 দিনের বন্যায় কমপক্ষে 13 জনের মৃত্যু। ফেনী সহ দুর্গত জেলাগুলোতে লাখ লাখ পানিবন্দী মানুষের সীমাহীন দুর্ভোগ। আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী প্রতিবেশী রাষ্ট্রের ক্ষতি করা যাবে না বললেন পানি সম্পদ উপদেষ্টা। হবিগঞ্জের খোয়াই নদীর ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শন। বন্যা দুর্গতদের সহযোগিতায় টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ সংগ্রহ কর্মসূচি। সহযোগিতার হাত বাড়াতে সমন্বয়কদের আহ্বান। বন্যা দুর্গতদের মাঝে বাংলাদেশ বিমান বাহিনীর ত্রাণ কার্যক্রম। সামরিক বেসামরিক প্রতিষ্ঠানের সহায়তায় পাওয়া ত্রাণ দুর্গম এলাকায় বিতরণ। এবং মানবিক সহায়তায় কোনো পরিচয়কে প্রাধান্য না দিতে তারেক রহমানের আহ্বান। ভেদাভেদ ভুলে বিএনপি নেতাকর্মীদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জানাবো বিস্তারিত খবর। ভয়াবহ বন্যার কবলে দেশের 11 জেলার বিস্তীর্ণ অঞ্চল। মারাত্মক সংকটে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, সিলেট বিভাগের দুর্গত এলাকার লাখ লাখ মানুষ। এসব এলাকায় ত্রাণ সামগ্রী পাঠানো হলেও তা প্রয়োজনের তুলনায় কম বলছেন বানভাসীরা। আবার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়া এবং পানির স্রোতের কারণে ত্রাণ সামগ্রী নিয়ে অনেকে দুর্গতদের কাছে যেতে পারছেন না। এতে বন্যা কবলিতদের দুর্ভোগের মাত্রা আরও বেড়েছে। গত 2 দিনে বন্যায় অন্তত 13 জনের মৃত্যু হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী 24 ঘন্টায় পরিস্থিতির উন্নতি হতে পারে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে নাজিব বেগের রিপোর্ট। টানা ভারী বর্ষণ ও ভারত থেকে আসা ঢলের পানিতে প্লাবিত বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল। স্থানীয়রা বলছেন, ফেনী, নোয়াখালী ও কুমিল্লার মানুষ গত 3 দশকে এমন বন্যা দেখেনি। বৃহস্পতিবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার গোমতী নদীর বাঁধ ভেঙে অন্তত 15টি গ্রাম প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত 2 দিনে পানি বাড়ার হিসাব অতীতের সব রেকর্ড ভেঙে 113 সেন্টিমিটার অতিক্রম করে। অবনতি হয়েছে ফেনীর বন্যা পরিস্থিতি। কোথাও কোথাও একতলা পর্যন্ত তলিয়ে গেছে। পানির নিচে বিভিন্ন সড়ক, মহাসড়ক। বাড়িঘরে পানি ঢোকায় দুর্ভোগ চরমে পৌঁছেছে। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। স্কুল, কলেজ, মাদ্রাসা, কমিউনিটি সেন্টার সহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে বানভাসী মানুষ। প্রায় 70 জন লোকের মতো আমরা বিভিন্ন ঘর থেকে রেস্কিউ করেছি। আমাদের 3টা বোটের কার্যক্রম এখানে চলতেছে। আমাদের জনবল অলরেডি কাজ করছে। ফ্রি বুট ছাড়া মানুষ বুলো হাঁটি আসতে পারবে না। এখানে পানির স্রোত অনেক বেশি। আমরা কিছু জায়গায় আমাদেরকে স্রোতে বাসা নিয়ে গেছে, আমরা গাছ ধরেছিলাম। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ, ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওইসব এলাকার মানুষ। দুর্গত এলাকাগুলোতে ত্রাণ কার্যক্রম চালাচ্ছে সেনাবাহিনী, বিমান বাহিনী, র্যাব সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। বানভাসী মানুষকে উদ্ধারে আরও পরিকল্পিত উদ্যোগের কথা বলছেন স্বেচ্ছাসেবীরা। কেউ হচ্ছে গাছের গুড়ির উপরে, কেউ হচ্ছে ময়লার ভাগাড়ের উপরে, এভাবে আছে। কত মানুষের আহাজারি, আমরা কয়জনকে রেস্কিউ করব। মৌলভীবাজার জেলায় নতুন করে ভাঙনের ফলে প্লাবিত হচ্ছে নতুন এলাকা। প্রায় 40,000 হেক্টর জমির রোপা আমন ক্ষেত পানির নিচে। জেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন কয়েকটি উপজেলার। হবিগঞ্জে খোয়াই নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার 200 সেন্টিমিটার উপর দিয়ে। বিভিন্ন স্থানে নদীর বাঁধ ভেঙে তলিয়ে গেছে 76,000 হেক্টর রোপা আমন, আউশ ও সবজি চারা। চাঁদপুরে পদ্মা মেঘনা নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার নিচ দিয়ে, কিন্তু কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে জেলার নিম্নাঞ্চল। উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফরিদগঞ্জ। ঘর কাটতে রয়েছে, পানি টানি উড়ানো, ঘরের ভিতরে পানি। খুব সমস্যা আছে, বিপদে আছি। এখন আমগো দিকে তো কেউ তাকার মতন মানুষ নাই। বৃষ্টি না থাকায় খাগড়াছড়ি জেলা সদরে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। আশ্রয় কেন্দ্র থেকে মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় কমতে শুরু করেছে পাহাড়ি ঢলের তীব্রতা। এর মধ্যে আখাউড়া ও কসবায় 60টির বেশি গ্রাম পানিতে
প্লাবিত হয়েছে। নোয়াখালীর কবিরহাটে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ওই কারণে বন্যা কবলিত সব জেলায় পরিস্থিতির উন্নতি হতে পারে। নাজিব বেগ, চ্যানেল আই। প্রিয় দর্শক, ফেনীর বন্যা পরিস্থিতির খবর জানাতে শহরের সালাউদ্দিন মোড় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সামির হোসেন। তার কাছে জানবো সর্বশেষ পরিস্থিতি। সামির, কি অবস্থা সেখানে? দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি ফেনীর সালাউদ্দিন মোড় নামক একটি জায়গায়। আমি যেখানে রয়েছি এখানে কিন্তু আমার হাঁটু সমান পানি এই মুহূর্তে। আমি কিছুক্ষণ আগে ছাগলনাইয়া থেকে ফেনীতে এসেছি। ছাগলনাইয়ার করুণ যে চিত্র সেটি আমি আজ সারাদিন দেখেছি। আমি যেটি দেখেছি, যারা স্বজনদের খোঁজ পাচ্ছেন না তারা কিন্তু ফেনী থেকে ছাগলনাইয়া কিংবা ফুলগাজী পরশুরাম যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তা ধরে অনেকে হেঁটে যাচ্ছেন। এখন যেটি সবচেয়ে ভয়ের বিষয়, সেই রাস্তাটাতে কিন্তু গলা সমান পানি। আমি দেখেছি যে সিএনজি চালিত যে অটোরিকশাগুলো আছে, বাস আছে, ট্রাক আছে রাস্তার উপরে, সেগুলো কিন্তু ডুবে গেছে। এবং ছাগলনাইয়ার যে এলাকাগুলো আমার যাওয়ার সুযোগ হয়েছে সেখানে আমি দেখেছি যে যারা সেখানে আটকা পড়েছেন তারা কিন্তু তাদের স্বজনদের, যাদের উঁচু দালান আছে কিংবা আশ্রয় কেন্দ্র আছে, সবাই কিন্তু দলবদ্ধ হয়ে সেই আশ্রয় কেন্দ্রগুলো কিংবা বাজারে যে ব্যাংক, বিমার অফিসগুলো আছে সেখানে কিন্তু তারা আশ্রয় নিয়েছেন। এখন ওই এলাকাগুলোতে সবচেয়ে বেশি যেই সমস্যাটা দেখা দিয়েছে সেটি হচ্ছে তীব্র পানির সংকট। শুধুমাত্র যে দুর্গম এলাকা সেটি না, ফেনীর আশপাশে, শহরের আশপাশেও কিন্তু পানির সংকট দেখা দিয়েছে এবং খাদ্য সংকট কিন্তু তীব্র আকার ধারণ করেছে। আমরা যেখানেই গিয়েছি শুধুমাত্র পানি পানি বলে আর্তনাদ শুনেছি, খাদ্যের জন্য আর্তনাদ শুনেছি। বাচ্চাদের কান্নাও যেমন দেখেছি, বয়স্কদের কান্নাও আমরা দেখেছি যে হেলিকপ্টার থেকে সেনাবাহিনী ত্রাণ দেওয়ার চেষ্টা করেছে এবং যারা যারা স্বেচ্ছাসেবীরা ত্রাণ নিয়ে গেছেন, অনেকে দেওয়ার চেষ্টা করছেন, সেটি কিন্তু প্রয়োজনের তুলনায় খুবই কম। যেহেতু পানি এখনও খুব একটা নামছে না এবং ফেনীর অন্য অংশগুলো আরও বেশি প্লাবিত হচ্ছে এবং সেখানকার মানুষজন আশ্রয় কেন্দ্রে যাচ্ছে, এই মুহূর্তে যেটি দরকার সবচেয়ে বেশি সেটি হচ্ছে ত্রাণ এবং নিরাপদ পানি। তো এই মুহূর্তে আমার কাছে ফেনী থেকে এই ছিল সর্বশেষ। সামির, ধন্যবাদ আপনাকে। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে ফেনীর জনজীবন। প্রাণ বাঁচাতে আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ। জেলার 6টির মধ্যে সদরসহ 4টি উপজেলার মানুষের বেশি ক্ষতি হয়েছে। ফেনী থেকে জাহিদ হাসান শাকিলের পাঠানো তথ্যে সাদিয়া ওমরের রিপোর্ট। বুধবার থেকে ফেনীর বেশিরভাগ এলাকা বিদ্যুৎহীন, নেই মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট। ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া ও সদর উপজেলায় বন্যা কবলিত মানুষ মানবেতর জীবনযাপন করছেন। অনেক জায়গায় মানুষ আটকা পড়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনী অংশের কিছু স্থান তলিয়ে গেছে। 4 লাখের বেশি মানুষ পানিবন্দী। উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে তাদের। কোনো খানা পাইতেছে না, ফ্রেশ পানি পাইতেছে না, কোনো শুকনো খাবার নাই। যাদের কোনো বাড়িঘর নাই, তাদের কোনো অস্তিত্ব নাই, সবাই এখন দিশেহারা হয়ে রাস্তায় পড়ে গেছে। প্রায় 2 থেকে 2.5 হাজার মানুষ পানিবন্দী অবস্থা আমাদের এলাকায়। 3টা আশ্রয় কেন্দ্র, 2টা স্কুল সহ তারা বন্দী আছে। বন্যা কবলিত জেলাগুলোতে জেলা প্রশাসককে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী, মেডিকেল টিম ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে কাজের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ফেনী সদরের ছনুয়া ইউনিয়নের ভাঙ্গা, তাকিয়া, কালিদহ ইউনিয়নের মাইজবাড়িয়া সহ সংলগ্ন এলাকায় উদ্ধার কার্যক্রম চালিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম থেকে আসা একটি দল। গত 30 বছরে বন্যার এমন ভয়াল চিত্র দেখেনি ফেনীর মানুষ। সাদিয়া ওমর, চ্যানেল আই। বন্যায় দেশে এখন পর্যন্ত 13 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 11 জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 45 লাখ মানুষ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, কিছু কিছু এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। বন্যার পূর্বাভাস থাকলেও পরিস্থিতির অবনতি হওয়ার আগে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসতে না পারার কারণ হিসেবে কর্মকর্তারা জানান, জনগণ আগে থেকেই বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে চান না। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। দেশে ভয়াবহ বন্যায় বিপর্যয়ের মুখে প্রায় 1.5 কোটি মানুষ। ক্ষয়ক্ষতি আর ত্রাণ তৎপরতার তথ্য নিয়ে শুক্রবার গণমাধ্যমের সামনে আসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব।
লোক যদি সব মারা যায় খাবার কে খাবে? বলছি এই দুর্যোগের সতর্কতা কি আগে দেওয়া হয়েছিল? না, সতর্কতা পুরো পূর্বাভাসটা আসলে আমাদের কাছে এইভাবে আসে না। এটা ধরেন থেকে করে বন্যা পূর্বাভাস কিন্তু আবহাওয়া অধিদপ্তর তারা করে আর কি। পূর্বাভাস থাকার পরও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে সরিয়ে আনতে সরকার ব্যর্থ হয়েছে কিনা তা জানতে চান সাংবাদিকরা। মানুষের একটা স্বাভাবিক প্রবণতা রয়েছে, সেটি হলো যে তার নিজস্ব আবাসস্থল ছাড়তে চায় না, কারণ তার পার্সোনাল বিলঙ্গিংস থাকে, এটি ছেড়ে যে একটা যাবে যায় না। এমনকি যখন বন্যা শুরু হয়ে গিয়েছে, আমার যেটি অভিজ্ঞতা, তখনও মানে তারা জায়গা ছাড়তে চায় না। যখন একেবারে না ছাড়লে নয় তখন তারা যায়। তো আমরা প্রথম থেকে কাজ শুরু করেছিলাম। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে অপ্রত্যাশিত বিপর্যয় এনেছে এবারের বন্যা, তবে পরিস্থিতির উন্নতি হচ্ছে। 2022 সালে দেশের উত্তর পূর্বাঞ্চলে যে বন্যাটা হলো, এটি কিন্তু ওরা বলে যে গত 122 বছরের মধ্যে এরকম একটা বন্যা হয়নি। এই বছরও যেটা বন্যা হয়েছে, অনেকে বলছে এটা একটা বিগত 40 বছরের মধ্যে ভয়াবহ বন্যা। আসলে এরকম এটা হয়তো আবহাওয়া পরিবর্তনজনিত কারণে আনপ্রেডিক্টেবল। দুর্গত এলাকায় ইতোমধ্যে 3.5 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। আন্তর্জাতিক নদী আইনের নীতি অনুযায়ী প্রতিবেশী রাষ্ট্রের ক্ষতি করা যাবে না বলে মন্তব্য করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিকেলে হবিগঞ্জের খোয়াই নদীর ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এর আগে তিনি হবিগঞ্জ সার্কিট হাউসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা ও পরিবেশ আন্দোলনকারীদের সাথে মতবিনিময় করেন। যখন এরকম অস্বাভাবিক বৃষ্টিপাত হয় বা পানি ছেড়ে দেওয়ার দরকার হয়, আগে একটু জানিয়ে দিতে হয়, তাহলে একটু প্রস্তুতিটা রাখা যায়, অন্তত মানুষজনগুলোকে সরিয়ে নেওয়া যায়। তো সেটা এবার প্রতিপালিত হয়নি, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এবারের থেকে শিক্ষা নিয়ে যত অভিন্ন নদী আছে সেগুলো সবকটার ব্যাপারেই যেন এরকম পানি ছেড়ে দেওয়ার আগে আগাম সতর্কতা বাংলাদেশকে দেওয়া হয়। সেজন্য ভারতের কাছে এবং উজানের দেশের কাছে আমাদের বার্তা পৌঁছানো হবে। বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ বিমান বাহিনী। প্রথম দিনে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এশিয়ান পেইন্টস ও বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি সহ বিভিন্ন সামরিক বেসামরিক প্রতিষ্ঠানের সহায়তায় প্রাপ্ত ত্রাণ সামগ্রী বন্যা কবলিত দুর্গম এলাকায় পৌঁছে দেয় বাংলাদেশ বিমান বাহিনী। আরও জানাচ্ছেন ওবায়দুল রশিদ। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দেশের 11টি জেলা, লাখ লাখ পরিবার পানিবন্দী। বন্যার কারণে এমন বিপর্যয়ে স্মরণকালে পড়েনি বাংলাদেশ। খাবারের জন্য হাহাকার বন্যা দুর্গত দুর্গম এলাকায়। বৃহস্পতিবার পরিদর্শন করে আসার পর শুক্রবার সকালে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করে বাংলাদেশ বিমান বাহিনী। বন্যা দুর্গত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে বাংলাদেশ বিমান বাহিনী আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করল। যতদিন পর্যন্ত বন্যা দুর্গত মানুষের প্রয়োজন হবে তারা এই কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন। বাংলাদেশ বিমান বাহিনীর মাধ্যমে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসছে বিভিন্ন সামরিক বেসামরিক প্রতিষ্ঠান ও ফাউন্ডেশন। প্রথম দিন দেওয়া হয় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এশিয়ান পেইন্টস, বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির দেওয়া ত্রাণ সামগ্রী। একের পর এক বিমান বাহিনীর হেলিকপ্টারে ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছে বন্যা কবলিত দুর্গম এলাকায়। হেলিকপ্টারের পাইলটরা দুর্গম এলাকায় খুঁজে খুঁজে মানুষদের বের করার পর ঝুঁকি নিয়ে প্যারাসুটের মাধ্যমে ত্রাণের প্যাকেটগুলো ফেলেন বিমান বাহিনীর সদস্যরা। আটকে পড়া মানুষেরা ত্রাণ পেয়ে বিমান বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। বন্যা দুর্গত এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে দিনভর ত্রাণ কার্যক্রম চালিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। ফেনীর বেশ কয়েকটি এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে। দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন করে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, বানভাসীদের রক্ষায় প্রস্তুত বাহিনীর সদস্যরা। ত্রাণ বিতরণে সরকারি, বেসরকারি, সামরিক ও বেসামরিক সবার সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান তিনি।
যে আজকে গিয়েছিলাম দেখার জন্যে, আসলে পরিস্থিতি খুব ভয়াবহ। ঢাকার সাথে যে রাস্তা এবং রেল পুরোপুরি পানির নিচে দেখলাম নিমজ্জিত হয়ে গিয়েছে এবং অনেকেই স্ট্র্যান্ডেড হয়ে ছাদে এবং বিভিন্ন জায়গায় আছে। তো আমাদের হেলিকপ্টার দিয়ে আমরা ইমিডিয়েটলি আজকে এবং আগামী যে কয়দিন প্রয়োজন হয়, যতদিন না আমরা রোড কমিউনিকেশন স্ট্যাবলিশ করতে পারবো, আমরা চালিয়ে যাব আমাদের অপারেশন। বন্যা দুর্গতদের সহযোগিতার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ গ্রহণ কর্মসূচিতে গত 2 দিনে নগদ 30 লাখ টাকার বেশি জমা পড়েছে। এছাড়া খাদ্য সামগ্রী, জামাকাপড় সহ অন্যান্য সামগ্রী দিয়েছেন কেউ কেউ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বেশি সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানিয়ে বলেছেন, নতুন বাংলাদেশে সবার জন্য নিজেকে উৎসর্গ করতে হবে। চকর মালিথার রিপোর্ট। দেশের বিভিন্ন স্থানে আকস্মিক বন্যার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ত্রাণ সংগ্রহ শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকাবাসী যে যার মতো করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বৃষ্টির মধ্যেও টিএসসিতে হাজারো মানুষ আসছেন বন্যার্তদের জন্য ত্রাণ নিয়ে। টিচাররা কয়েকজন মিলে আমরা এই টাকাটা দিয়ে গেলাম আর কি। যে অবস্থা থেকে আছি সবাই আমরা এগিয়ে আসলে আসলে আমরা খুব তাড়াতাড়ি এই জায়গা থেকে উত্তরণ করতে পারবো। সবাই যে এগিয়ে এসছে, আমরা এইভাবে যদি আমরা সবাই এগিয়ে আসি, আমরা দেশকে অনেক সমৃদ্ধি এবং অনেক জায়গায় এটা উন্নীত করতে পারবো ইনশাআল্লাহ। কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয় সেটা শিখাতে শিশু সন্তানকে নিয়ে রাজধানীর জিগাতলা থেকে টিএসসিতে এই মা শিখবে ছোটবেলা থেকেই যে দেশের মানুষের জন্য এগিয়ে আসতে হবে, সাহায্য করতে হবে। এক একজনের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতায় পুরো ছাত্র শিক্ষক কেন্দ্র যেন পরিণত হয়েছে ত্রাণ ভাণ্ডারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবকরা গ্রহণ করা ত্রাণ গুছিয়ে প্রস্তুত করছেন দুর্গত এলাকায় পাঠানোর জন্য। আমরা হলে এখানে মিক্স যে খাবারগুলো, চিড়া, মুড়ি, চানাচুর, গুড়, এগুলো আলাদা করেছে। আলাদা করে আমাদের একটা জোন করা আছে, ওই ফিক্স জোনে যে আলাদা করে ডিস্ট্রিবিউট করা হবে। আমরা করছি যে মুড়ি, চিড়াগুলো, শুকনো খাবারগুলো আলাদা। এই যে গুড়টা এখনই নরম হয়ে গেছে, এটা যেতে যেতে বৃষ্টিতে আরো নরম হয়ে যাবে। দ্যাটস ওয়াই প্যাকেট থেকে আলাদা করে আমরা আলাদা ভাবে এগুলোকে সাজাচ্ছি। আমাদের প্রচুর পরিমাণে ওষুধ, মেডিসিন দরকার, বিশেষ করে যে নাপা, প্যারাসিটামল জাতীয় যেটা, এবং অ্যাবোনিস এবং স্যালাইন এবং আর যে আনুষঙ্গিক গ্যাসের ট্যাবলেট, এই জাতীয় জিনিসগুলো আমাদের খুব দরকার। ত্রাণ সংগ্রহের বিস্তারিত জানান সমন্বয়করা। টিএসসি থেকে 14 লক্ষ সামথিং এবং আমাদের যে ব্যাংক অ্যাকাউন্টটি ছিল এবং আরো সব মিলিয়ে প্রায় 30 লক্ষ। বাংলাদেশের মানুষ যে তাদের জাতীয় সংকট নিরসনে কতটা ঐক্যবদ্ধ থাকতে পারে তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত যদি আমরা দেখতে চাই, তাহলে আজ আমাদের এই যে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি, এটাই হচ্ছে তার একমাত্র উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে। ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানকেও বন্যার্তদের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বন্যার্তদের প্রতি মানবিক সহায়তার ক্ষেত্রে কোনো রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয়কে প্রাধান্য না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে ব্যক্তিগত কিংবা দলীয় উদ্যোগের পাশাপাশি বন্যা দুর্গতদের সহায়তার জন্য সরকার ও প্রশাসনকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন তিনি। ভেদাভেদ ভুলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন তারেক রহমান। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, বন্যার্তদের প্রতি মানবিক সহায়তার ক্ষেত্রে আপনারা দয়া করে কারো কোনো রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেবেন না। একই সঙ্গে আপনারা ব্যক্তিগত কিংবা দলীয় উদ্যোগের পাশাপাশি বন্যার্তদের সহায়তার জন্য সরকার ও প্রশাসন আপনাদের কাছে কোনো সহযোগিতা চাইলে দয়া করে সাধ্য মতন সহযোগিতার হাত বাড়িয়ে দিন। প্রিয় দেশবাসী, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা যদি ঐক্যবদ্ধভাবে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াই, যার যার সাধ্য মতন বিপদগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসি, আল্লাহর রহমতে আমরা অবশ্যই এই পরিস্থিতি মোকাবেলায় সক্ষম হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বন্যা দুর্গতদের সহায়তায় সব কর্মীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বিকেলে দলের বনানী কার্যালয়ে নেতাকর্মীদের সাথে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ বিষয়ে সভা করেন। সভা শেষে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার চাইলে দুর্যোগকালীন এ সময়ে জাতীয় পার্টি তাদের সাথে মিলেমিশে কাজ করতে আগ্রহী।
এটা একটা জাতীয় পর্যায়ের একটা বড় বিপর্যয়, সকলে মিলে আমাদেরকে এটা মোকাবিলা করতে হবে। শুধু সরকারের উপর নির্ভর করে থাকলে বা দায়িত্বশীল যারা আছেন তাদের দায়িত্ব তারা পালন করবেন, তাদেরকে সহায়তা করতে হবে। এটা স্বাভাবিক রুটিন ঘটনা নয়, এটা একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছে। যতদিন আপনার এই সমস্যা সমাধান না হবে, আমরা সমগ্র দেশবাসী এবং আমি আমার পার্টির তরফ থেকে আমাদের পার্টির প্রতিটি নেতাকর্মী তার সঙ্গে থাকবে এবং আপনাদের পাশে থাকবো এবং আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো। যেখানে যেভাবে আপনারা চাইবেন আমরা সেখানে আমাদেরকে আপনার সঙ্গে পাবেন। নিউ মার্কেট থানার হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চায় নিউ মার্কেট থানা পুলিশ। পরগাজিমের রিপোর্ট। রাজধানীর নিউ মার্কেটের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার বিকেল 4টার দিকে সেনা সদস্য ও পুলিশের বেষ্টনীতে তাকে সিএমএম আদালতে হাজির করা হয়। ওই সময় মেননের বিরুদ্ধে দুর্নীতির নানা স্লোগান দিতে থাকেন আইনজীবীরা। শুনানিতে মেননকে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। তখন আসামির কাঠগড়ায় হেলমেট পরা অবস্থায় দাঁড়িয়েছিলেন মেনন। দুই পক্ষের শুনানির পর আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। 19/7/24 তারিখে ছাত্র আন্দোলনের উপরে নিউ মার্কেট গেটের সামনে পুলিশ নির্বিচারে গুলি করে। সেই গুলিতে ভিকটিম আব্দুল ওয়াদুদ গুলিতে নিহত হয়। তদন্তকারী কর্মকর্তা তার রিমান্ড দরখাস্তে বলেন রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু সহ 14 দলের নেতাকর্মীরা গণভবনে শেখ হাসিনার সঙ্গে এই ছাত্রদের আন্দোলন নিয়ে বৈঠক করে। সেই গণভবন থেকে বের হয়ে এসে তারা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আরও সরকারকে কঠোর অবস্থান গ্রহণ করার জন্য তারা অনুরোধ করে। আন্দোলনের বিরুদ্ধে তাদের উস্কানিমূলক বক্তব্য এবং তাদের ষড়যন্ত্র, এই কারণে পুলিশ গুলি চালিয়ে এই ভিকটিম ওয়াদুদকে হত্যা করে। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তার 5 দিন রিমান্ড মঞ্জুর করেন। লালবাগ থানার আরেকটি হত্যা মামলায় ঢাকার 26 নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিকেরও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফ। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য সহ আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দক্ষিণ এশিয়ার সার্বিক উন্নয়নে পাকিস্তান সহ সবার সাথে সুসম্পর্ক রেখেই কাজ করতে চায় বিএনপি। মইনুল হাসানের রিপোর্ট। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বিএনপি। গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফের সঙ্গে প্রায় 1 ঘণ্টায় বৈঠকে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ। বৈঠকে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে আমির খসরু বলেন, পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্য সহ আঞ্চলিক অগ্রগতি এগিয়ে নিতে চান তারা। কম্পারেটিভ অ্যাডভান্টেজের ভিত্তিতে যে অর্থনীতি বাংলাদেশে অনেকদিন অ্যাবসেন্ট ছিল, যেখানে পৃষ্ঠপোষকতার একটা ব্যবসা বাণিজ্য ছিল, পৃষ্ঠপোষকতার অর্থনীতি ছিল, যার কারণে কিছু লোক লাভবান হয়েছে, লেভেল প্লেইং ফিল্ড ছিল না। তো আমরা আলোচনা করেছি বাংলাদেশে আমরা লেভেল প্লেইং ফিল্ড এখন হতে যাচ্ছে এবং এই লেভেল প্লেইং ফিল্ডে কম্পারেটিভ অ্যাডভান্টেজের ভিত্তিতে যাদের যেখানে অ্যাডভান্টেজ আছে সেখানে আমরা একে অপরের সাথে সহযোগিতা করব। সকলের সাথে যে সুসম্পর্কের মাধ্যমে আমরা আমাদের পররাষ্ট্রনীতিকে এগিয়ে নিয়ে যেতে চাই। দেশের সুসম্পর্ক এবং অর্থনীতি সহ সব ধরনের সহযোগিতার মাধ্যমে আমরা কিভাবে এগিয়ে যাব, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। মূলত আঞ্চলিক সহযোগিতা কিভাবে আরও সুদৃঢ় করা যায় সেই বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। ফ্যাসিবাদী সরকারের হাতে গত 15 বছরে অনেক মানুষ শহীদ হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টার মিলনায়তনে বাংলাদেশের রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম সবুজের স্মরণ সভায় একথা বলেন তিনি। স্মরণ সভায় অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, কূটনীতিক সিরাজুল ইসলামের পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। এই সংগ্রামে শুধু এই 2 মাসের জন্য শহীদ হয়েছে তা নয়, 15 বছর ধরে অসংখ্য মানুষ শহীদ হয়েছে এই ভয়াবহ
ফ্যাসিস্টের হাত থেকে দেশকে রক্ষা করবার জন্য প্রাণ দিয়েছে রাজপথে। সবুজ লড়াই করেছে তার লেখনীর মধ্যে দিয়ে, কথার মধ্যে দিয়ে। ঠিক সেই সময় চলে গেছে, আমি তাকে সেই শহীদের মর্যাদা দিয়ে রাখতে চাই, কারণ দেশের কথা বলতে বলতেই সে চলে গেছে। কানাডার প্রতিরক্ষা মন্ত্রী বিল ব্লেয়ারের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের বন্যা পরিস্থিতি, আইন শৃঙ্খলা ও গণতন্ত্র উন্নয়নের সহায়তা সহ 7 দফা সুপারিশ তুলে ধরেছেন বাংলাদেশি কানাডিয়ান প্রতিনিধিরা। 22 আগস্ট প্রতিরক্ষা মন্ত্রী ও স্কারবোরো সাউথ ওয়েস্টের এমপি বিল ব্লেয়ারের টরন্টো অফিসে মতবিনিময় সভায় এসব তুলে ধরেন তারা। 7 দফার মধ্যে রয়েছে বন্যা কবলিত বাংলাদেশের পাশে দাঁড়ানো, বাংলাদেশি ক্যানাডিয়ানদের সার্বিক সহায়তায় ঢাকা ও অটোয়ায় হটলাইন সেল খোলা, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণে কানাডিয়ান টিম পাঠানোর পাশাপাশি বিনিয়োগ, আইন শৃঙ্খলা ও গণতন্ত্রের উন্নয়নের সহায়তা, বাংলাদেশের পুলিশ ও শান্তিরক্ষা বাহিনীর দক্ষতা উন্নয়নের সহায়তা, কানাডার ইন্দো প্যাসিফিক ইনভেস্টমেন্ট প্ল্যানে বাংলাদেশকে যুক্ত করা, খাদ্য নিরাপত্তা ও গবেষণায় কানাডা বাংলাদেশ সহায়তা বাড়ানো এবং কানাডায় থাকা বাংলাদেশের সব ধরনের শরণার্থীদের মানবিক কারণে ইমিগ্রেন্টের মর্যাদা দেয়া। মন্ত্রী বিল ব্লেয়ার জানান, আসন্ন মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ সংক্রান্ত বিষয়গুলো উত্থাপন করবেন তিনি। আলোচনায় অংশ নেন কানাডা বাংলাদেশ ট্রেড প্রমোশন সেন্টারের চেয়ারম্যান আলিমুর হায়দারি বাবু, কানাডিয়ান শোকেসের প্রেসিডেন্ট অলোক চৌধুরী, নাজমুল জায়গিরদার, LABCর নির্বাহী পরিচালক আফিয়া বেগম, বুয়েট অ্যালামনাই কানাডার প্রেসিডেন্ট শহীদ উদ্দিন হিরণ। Well, we were watching with great concern during the protests, and particularly very concerned about the loss of innocent life, the violence that was taking place. I will continue to work to make sure that if Canada can support the return to a democracy in Bangladesh and the restoration of peace and stability, then we will do what is necessary. I must also tell you we're watching with some concern about the flooding that is not able to be safe. And as well, we also know that there's work to do after the flood to restore people's businesses and livelihoods, and so there are obviously work to do, and this is a conversation I will be having with my ministerial cabinet colleagues as to how we can help Bangladesh recover from this. এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বাকি রয়েছে আর 11 সপ্তাহ। এরই মধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে প্রচারণা চালিয়ে যাচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার কামালা ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে আমেরিকানদের জন্য বাস্তববাদী ও গ্রহণযোগ্য নেতা হতে চান বলে মন্তব্য করেছেন। ওই দিন তিনি ডেমোক্রেটিক দলের হয়ে রাষ্ট্রপতি পদে মনোনয়নে সই করেন। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া, মিশিগান, নর্থ ক্যারোলাইনা এবং অ্যারিজোনায় একের পর এক সমাবেশ করার কথা জানিয়েছেন। এবারে ট্রাম্প অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ, মুদ্রাস্ফীতি বন্ধ, মৌলিক অধিকার বাস্তবায়ন, ধর্মের স্বাধীনতা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে শান্তি পুনরুদ্ধার সহ এজেন্ডা 47 নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আর কামালা হ্যারিস গাজা যুদ্ধবিরতি, ন্যাটো সমর্থন, মধ্যবিত্ত কর কমানো সহ বেশ কিছু এজেন্ডা নিয়ে প্রচারণা চালাচ্ছেন। এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রদর্শিত হচ্ছে নাটক সে সময় তুমি আমি। দূরত্বের কারণে ভেঙে যাওয়া প্রেমের গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছেন মবরুর রশিদ বান্না। অভিনয় করেছেন তাহসান খান এবং বিদ্যা সিনহা মিম। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শকরা। এবারে জানাবো কৃষি সংবাদ। কয়েকদিনের টানা বর্ষণ আর জোয়ারের কারণে তলিয়ে গেছে ভোলার শত শত হেক্টর জমির আমন ক্ষেত ও বীজতলা। এসব বীজতলা নষ্টের আশঙ্কা করছেন কৃষকরা। গত বছর আমনের বাম্পার ফলন হয় এ মৌসুমে বেশি আবাদ করেন চাষিরা। আকস্মিক দুর্যোগে ক্ষতির মুখে তারা। ভোলা থেকে হারুনুর রশিদের পাঠানো তথ্যে সৈয়দ অদিতের রিপোর্ট। ভোলা জেলায় এবার ৭৬,০০০ হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়। অতিবৃষ্টির কারণে শত শত হেক্টর আমন ধানের জমি তলিয়ে গেছে। দ্রুত পানি না নামলে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। ইতোমধ্যে জেলার ৫২% জমিতে আমন ধানের চারা রোপণ করা হয়েছে।
টানা বর্ষণে 14 হেক্টর জমির বীজতলা নষ্ট হওয়ার কথা জানিয়েছেন জেলা কৃষি বিভাগের কর্মকর্তারা। আমনের বীজতলা তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষক। বৃষ্টিতে আমনের জ্বালা সব পচে গেছে, বুঝছেন, সব একালে নষ্ট হয়েছে, বীজ কিছু নাই, সব পানি। পানির কারণে অনেক জায়গায় দেখা যায় জ্বালা রুইতেও পারি না, পানির বেশি, পানি কাজের কারণে জ্বালা যাইতেছে, ফুচে যাওয়া রুইছি, তাও এখন দেখতে আছেন যে এখন অনেকই ফসে গেছে কইছুটি মইছুটিয়ে। আমাদের জমি জমু এই অর্থ সম্পত্তিও নাই যে আমাদের জমি জমিছে, আমরা আরও থাকতে বই এছাড়া আর উপায় নেই আমাদের। দ্রুত পানি না নামলে সব বীজতলা নষ্টের আশঙ্কা করছেন তারা। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। গাইবান্ধায় জনবহুল বাজারে বসতি গড়েছে হাজারো বাবুই পাখি। জনকোলাহল ছাপিয়ে পাখির কিচিরমিচির শব্দে মুখর পৌরবাজার এলাকা। এমন মনোরম দৃশ্যে মুগ্ধ এলাকাবাসী। এসব পাখি রক্ষায় তদারকি করছেন ব্যবসায়ী সহ স্থানীয়রা। ফারুক হোসেনের পাঠানো তথ্যে আফরোজা হাসির রিপোর্ট। সন্ধ্যা হলেই হাজার হাজার বাবুই পাখি এসে আশ্রয় নেয় বাজারের বটপাকুড় গাছে। পাখির আনাগোনা আর কিচিরমিচিরে মুখর হয়ে ওঠে পৌরবাজার সহ এর আশপাশের প্রকৃতি। উপদ্রব বা শিকারের ভয় না থাকায় দীর্ঘদিন ধরেই বাজারের গাছে বসবাস করছে এসব বাবুই পাখি। 5টার পর থেকে আসা শুরু হয় পাখি। আমরা রাত 12টা 1টা পর্যন্ত এখানে থাকি, কিন্তু আমাদের সামনে কেউ হাত দিতে সাহস পায় না। হাজার হাজার পাখি এখানে নিয়ে বিড়িতে ঘুমোয়, খুব ভালো লাগে আমাদের। বনাঞ্চল কমে যাওয়ায় লোকালয়ে বসতি গড়েছে এসব পাখি। কেউ যদি পাখির অন্যায় অত্যাচার করে এবং তার উপর তাকে প্রতিবাদ জানানো দরকার আমাদের, কারণ পাখিরা নিরাপদ জায়গায় থাক, আমরা এটা চাই। পাখি আমাদের জন্য অনেক উপকারী এবং সামাজিক ভারসাম্য রক্ষা করে এবং দেখতে প্রকৃতির সৌন্দর্য বজায় রাখে। প্রকৃতিতে অবদান রাখা এসব পাখি রক্ষায় সবাইকে সচেতন হতে হবে বলছেন সুধী সমাজ। পাখি প্রকৃতির ব্যালেন্স রক্ষা করে, পাখি প্রকৃতির ভালো বন্ধু, পাখির যাতে আরও এখানে সমাগম বেশি হয় এটার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। এখানকার মানুষও এই পাখিগুলোকে খুবই ভালোবাসে। এই নিরাপত্তা বোধ করে পাখিগুলো নির্ভয়ে এসে এখানে বাসা বেঁধে তারা বসবাস করছে। আমরা যদি এরকম পারস্পরিক পাখির মতো ভালোবাসা মানুষের মধ্যে তৈরি করি, নিজেদের মধ্যে তৈরি করি, তাহলে দেখা যাবে যে সবাই সবার কাছে নিরাপদে চলাচল করছি। পাখিদের নিরাপদ আশ্রয় গড়ে তুলতে বনাঞ্চল বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগের তাগিদ পাখি প্রেমীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর আবারও আমন্ত্রণ। বাজারে সবজির দাম কিছুটা কমলেও বেড়েছে মুরগি এবং কাঁচামরিচের দাম। বন্যা এবং বৃষ্টির কারণে সামনের দিনগুলোতে সবজির দাম বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ক্রেতা বিক্রেতারা। মিথিলা নাসরিনের রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজারে ক্রেতাদের ভিড় তুলনামূলক বেশি। এ সপ্তাহে মুরগির বাজার অনেকটাই চড়া। ব্রয়লার এবং সোনালী দুই জাতের মুরগিতে কেজি প্রতি দাম বেড়েছে 30 থেকে 40 টাকা। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 240 টাকা কেজি দরে, আর ব্রয়লার 190 টাকায়। বন্যা এবং সারা দেশে বৃষ্টির কারণে সবজির দাম চড়া হওয়ার আশঙ্কা করলেও বাজার অনেকটাই স্থিতিশীল। পানি উঠে গেছে, সবজি তো সব নষ্ট হয়ে গেছে। এখন পর্যন্ত যা আছে এটার দাম কম আছে। যখন নতুন মাল আসবে তখন মাল যদি না পায় তাহলে তো অটোমেটিক দাম বাইরে যাবে। চারদিকে যে পুরো বন্যা হচ্ছে তখন আপনার শাকসবজি আসতে পারবে না, সব বন্যা ডুবে গেছে, এই কারণে বাড়তে পারে। কালকে কিনছিলাম ইলিশ মাছ কিনছিলাম, তবে একটু দাম কম ছিল। সবজির দাম একটু কমে আছে, বেশি নাই। আগে যে 80 টাকা ছিল সেটা এখন 60 টাকা 70 টাকা 50 টাকা এরকম এক এক রকম দাম আছে। আগের চেয়ে একটু কমছে, সেটা বেটার। কারওয়ান বাজারে প্রতি পাল্লায় বেড়েছে পেঁয়াজের দাম। বাড়তি দাম কাঁচামরিচের। বৃহস্পতিবার পর্যন্ত 200 থাকলেও শুক্রবার বিক্রি হয় 280 টাকা কেজি দরে। পটল কিনলাম গতকালকে চেয়ে বেশ 10-15 টাকা কমে, লতি কিনলাম, কচুরমুখী কিনলাম, বেগুন কিনলাম, প্রত্যেকটা সবজিতে 10-20 টাকা কম আছে আজকে, শুধু কাঁচামরিচ ছাড়া। কাঁচামরিচ একেবারে 280 টাকা। বন্যা পরবর্তী সময়ে বাজার সঠিকভাবে তদারকির আহ্বান সাধারণ মানুষের। মিথিলা নাসরিন, চ্যানেল আই, ঢাকা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণ অভ্যুত্থানে পোশাক শ্রমিক সহ ছাত্র জনতা হত্যার বিচার সহ 3 দফা দাবিতে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি। জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে রানা প্লাজা, তাজরিন হত্যাকাণ্ড ও মজুরি আন্দোলনে শ্রমিক হত্যার বিচার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা। শ্রমিকদের নামে সব হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়। সমাবেশে পোশাক শ্রমিকদের জন্য মর্যাদাপূর্ণ ক্ষতিপূরণ আইন প্রণয়নের দাবি করেন তারা। শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে দুদিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 26শে অগস্ট সকাল 8টায় দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতা যজ্ঞ, বিকেল 3টায় রাজধানীর পলাশীর মোড় এবং জন্মাষ্টমীর শোভাযাত্রা এবং রাতে কৃষ্ণ পূজা অনুষ্ঠিত হবে। কর্মসূচির দ্বিতীয় দিনে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের মেলাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। সভায় বক্তৃতা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা। মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব সহ কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন। সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা পরিষদের বার্ষিক সাধারণ সভা হয়েছে। বেলা 11টায় এই সভা অনুষ্ঠিত হয়। সারা বছরের কার্যবিবরণী ও আগামী দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আলোচনা করা হয়। সভায় বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা পরিষদের সভাপতি অঞ্জন রায় নন্দী ও সাধারণ সম্পাদক প্রণীতা সরকার সহ স্টিয়ারিং কমিটির সদস্য ও সেবায়েতরা উপস্থিত ছিলেন। সংবাদে আবারও একটি বিরতি নিয়ে নিচ্ছে। বিরতির পর জানিয়ে ফিরব। ছাত্র জনতার আন্দোলনে পোশাক শ্রমিক রুবেল হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে সাকিবের নামে মামলা, 28 নম্বর আসামি হিসেবে লিপিবদ্ধ। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলায় ছবিতে শুরু আগামীর শপথ শিরোনামে দেয়াল অঙ্কন কর্মসূচি পালন করেছে শিশু কিশোর যুব সংগঠন মিডিয়া মিউজিয়াম ইউথ ক্লাব। রাজধানীর নিউ মার্কেট সায়েন্স ল্যাবরেটরি এলাকায় দেয়ালের চিত্রের মাধ্যমে দেশের পুরনো পদ্ধতিগুলোর পরিবর্তনের দাবি তুলে ধরেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দেয়াল চিত্রের মাধ্যমে দারিদ্র্যমুক্ত স্বাবলম্বী এক বাংলাদেশ বিনির্মাণে আগামীর প্রত্যাশা তুলে ধরেন তারা।